মৃত্যুবরণ করলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শোক। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো উত্তরার রেস্তোরাঁর আগুন, আহত অবস্থায় 7 জন উদ্ধার। এবং তৃতীয় শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা জাকের, সিরিজ সেরা মাহদি। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ ছিল। আমরা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি। গতকাল বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবিদ চৌধুরী। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। এএফ হাসান আরিফ 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে একটি রেস্তোরাঁ এলাকা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কয়েক ঘন্টা ধরে জ্বলায় আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাব্বির রহমানের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল 10টা 8 মিনিটে উত্তরায় 12 নম্বর সেক্টরের লাভলি রেস্টুরেন্টে লাগা আগুনের ভবনের প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর 2টা 2 মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। ঘটনায় রেস্টুরেন্টে ভবনের উপর আটকে পড়া 7 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আমরা এখন পর্যন্ত যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হোটেলে থেকে আগুনটা বিস্ফোরণ হয়েছে। আমার ছোট ভাই ছিল, ও লাফ দিয়ে 3 তলা থেকে পড়ছে। ওরাই এখানে দেখা কাটা ছিল, এখানে কাটা ছিল, অনেক জায়গায় কাটা ছিল হয়েছে। একটা মতো ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের পর পুরো চারিদিকে আগুন ছড়ায় গেছে। ছোট ভাই ফোন দিছে এখানে আগুন লাগছে, আমি এসে দেখছি তাৎক্ষণিক কয়েকটা বড় সিলিন্ডার আপনার বাস্ট হয়েছে। আগুন লাগার ঘটনায় এলাকায় এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠার দেখা দিয়েছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কার নামে নির্বাচন বিলম্বিত করলেই জনগণ তা মেনে নিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরাই বাকি সংস্কার করবে। জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে ষড়যন্ত্র চলছে। আওয়ামী দোসররা যাতে বাজার সিন্ডিকেট করতে না পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ভারত সহযোগিতার নামে লুটপাট করে নিয়ে যাবে, একদলকে ক্ষমতায় রাখতে দেশের গণতন্ত্রকে ধ্বংস করবে, সেই ভারতেই বিরোধিতা অবশ্যই করবে তারা। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনবো। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। ভারতে খুন হওয়া বাংলাদেশের আলোচিত সাবেক এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের মরদেহ খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের
ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গের সিআইডি সূত্রে শুক্রবার এই তথ্য জানা গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে বাবা আনার ও মেয়ে ডরিনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে। সিআইডি জানায়, খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মরদেহের খণ্ডিত অংশগুলো বাংলাদেশের সাবেক এমপি আনারেরই। গত নভেম্বরের শেষ দিকে কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা জমা দেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। চলতি বছরের মে মাসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার আল আজিম আনার। হাঁটি হাঁটি পাপা করে 6-এর ছন্দে পা রাখল বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক দৈনিক দেশ রূপান্তর। এ উপলক্ষে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশ রূপান্তর প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, সেভাবে এগিয়ে যাবে দেশ রূপান্তর। আর রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বলেন, নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর। 2025 সাল দেশ রূপান্তরের জন্য একটি সুন্দর বছর হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীল প্রতীক দৈনিক দেশ রূপান্তর পূরণ করল সফলতার 6 বছর। 6-এর ছন্দ উপলক্ষে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে কেক কেটে দিনটির বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও দেশ রূপান্তর প্রকাশক মাহির আলী খান রাতুল, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি.জে. উল্লাহ, এস.এম. শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কবির উদ্দিন আহমেদ। এ সময় দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল তার বক্তব্যে দেশ রূপান্তরকে এগিয়ে নেওয়ায় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকারসহ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, সেভাবেই এগিয়ে যাবে দেশ রূপান্তর। প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং আমাদের হকার ভাইরা, যারা আমাদের সাথে নিরলসভাবে একটা টিমওয়ার্ক করে দেশ রূপান্তরকে একটি ভালো অবস্থানে আসার জন্য সহযোগিতা করেছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আশা করি দেশের তরুণ এবং দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ রূপান্তর এই একই প্রচেষ্টায় সামনের বছর আমরা সবাই একসাথে কাজ করে দেশকে আমরা সমৃদ্ধির দিকে নিয়ে যাব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি দেশ রূপান্তরের শুভকামনা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর আশা প্রকাশ করে তিনি বলেন, 2025 দেশ রূপান্তরের জন্য একটা সুন্দর বছর হবে। যে আজকে আমরা 6 বছর থেকে 7 বছরে পদার্পণ করছি, এটা আমি মনে করি দেশ রূপান্তরের সম্পাদক, প্রকাশক, সকল কর্মকর্তা কর্মচারী তাদেরই অবদান। আশা করি নতুন বছরের সামনে আমরা 2025, এটা আমি মনে করি একটা গোল্ডেন অপরচুনিটির মাস এবং পরিবর্তনের সময়। সেখানে পরিবর্তনের সাথে সাথে দেশ রূপান্তরেরও একটা পরিবর্তন আসবে বলে আমি আজকে যারা উপস্থিত সকল কর্মকর্তার মধ্যে যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, মানে উজ্জ্বল হাসি, এবং তাদের কাছে মনে হলো যে একটা নতুন উদ্যম নিয়ে কাজ করবেন, সেটা দেখে আমি আশা করছি যে 2025 আমাদের একটা সুন্দর বছর যাবেন। নতুন বছরে নতুন উদ্যমে প্রিয় প্রতিষ্ঠানকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও কর্মীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ার ঝুনটে জীবনের নিরাপত্তা চেয়ে মৎস্যজীবী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করা হয়। বক্তারা জানায়, উপজেলা রুজ্জবাড়িয়া গ্রামের প্রদীপ কুমার দাস আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য না হয়েও টেপাদহ সরকারি জলাশয়টি ইজারা ছাড়াই ভোগ দখল করে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা। তাই প্রদীপ কুমার দাসের কাছ থেকে জলাশয়টি রক্ষার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহিন স্কুল শফিপুর শাখার উদ্যোগে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন। বিশেষ অতিথি ছিলেন শাহিন স্কুল গাজীপুর শাখার পরিচালক মোহাম্মদ মফিদুদ্দিন মাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন স্কুল শফিপুর শাখার পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ আসর কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন নবনির্মিত ভবনে কালীগঞ্জ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির উপদেষ্টা সুলেমান আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদার পরামর্শে 10,000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বড় হলদিয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার। সমাজসেবক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়নের ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ ইমরানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানিশ ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার সহ আরও অনেকেই। নওগাঁয় নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট ও শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাজিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি সহ বিএনপির যুবদল, ছাত্রদের ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভারত ইশারায় শেখ হাসিনা জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসি দিয়েছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহানুদ্দিন। শুক্রবার জামায়াতের হাজিপুর ইউনিয়ন আমির আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে বোরহানুদ্দিন এসব কথা বলেন। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিস শুরার সদস্য কৃষিবিদ দিন মোহাম্মদ, উপজেলা আমির মাওলানা আবু জায়েদ, দেলোয়ার হোসেন, শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মায়াত সহ আরও অনেকেই। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, এই প্রতিপাদ্যের আলোকে কয়েকটি দাবি নিয়ে গণসমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর সিদ্দিরগঞ্জের শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিদ্দিরগঞ্জ 3 নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে শুক্রবার সিদ্দিরগঞ্জ মাদানী চত্বর 3 নং ওয়ার্ডের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণ এবং ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই দাবিগুলির পক্ষে কথা বলেন তিনি। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় 5 প্রতিষ্ঠান ও 2 জন উদ্যোক্তা পেলেন ব্রাক ব্যাংক দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড। নবমবারের মতো রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহবুজ আনাম এবং ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরেফ হোসেন উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। দীর্ঘ প্রতীক্ষার পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রিকগনিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন।
পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনের শীর্ষ নেতা আব্দুল হক। শুক্রবার নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আব্দুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় উভয় পক্ষের শুনানি নিষ্পত্তি করে এবং নির্বাচনের অন্তরায় হিসেবে জারি করা পত্রটি প্রত্যাহার করে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুলক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক পত্রে এ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি বছরের বন্যা, অতিবৃষ্টি আর পোকার আক্রমণে নরসিংদীতে আমন ধানের ফলন কমে হয়েছে, তাই হাসি নেই কৃষকদের মাঝে। বাজারে ন্যায্য মূল্য পেলে খতিয়ে পুষিয়ে নেওয়ার আশা তাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। নরসিংদী থেকে সাজিদুল হক প্রান্তর পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কৃষি নির্ভর জেলা নরসিংদীতে শুরু হয়েছে আমন ধান কাটা, তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার কৃষকরা। ধান কাটা শুরু হলেও হাসি নেই কৃষকের মুখে। পরপর দুটি বন্যা, অতিবৃষ্টি আর পোকামাকড় আক্রমণে এবারের ফলন হয়েছে কম, ফলে দিশেহারা কৃষকরা। এবার বাজারে ধানের ভালো দাম না পেলে লোকসানের শঙ্কায় তারা। এই জায়গার মধ্যে ধান আমরা এই সিজনে মারাই খুব 12 মণ 13 মণ ধান হয়, এই জায়গার মধ্যে 3 মণ ধান হয়েছে। পাইকার খরচ হয়েছে 6000 টাকা, বৃষ্টি লেগে সুবিধা দিচ্ছে না, লাগানোর পরে আর থুক আছে না। এই বছর দাম করছে স্বর্ণা, 1 বিঘা চাষ করতে আপনার 2000 টাকা করছে, যে হিসাবে ধান হয়েছে এই হিসাবে লস হয়। স্থানীয় কৃষি বিভাগ বলছে, প্রাকৃতিক দুর্যোগে ফলন কিছুটা কম হলেও অর্জিত হয়েছে লক্ষ্যমাত্রা। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা সহ সহযোগিতার আশ্বাস। লক্ষ্যমাত্রা অনুযায়ী যে আবাদ হয়েছে তা বর্তমানে কর্তন প্রায় শেষ পর্যায়ে, 97% ধান কাটা হয়ে গেছে। এবছর নরসিংদীতে 41,205 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। স্বপ্ন কথা যুব এবং নারী কল্যাণ সংস্থার উদ্যোগে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানায় স্বপ্ন কথা সংগঠন। অনুষ্ঠানস্থলে প্রায় 40টি স্টলে দেশি বিদেশি পণ্য পেয়ে আনন্দিত উপস্থিত দর্শনার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে হাফসা আলমের কবিতার বই কল্প থেকেই হয় কবিতা এবং বাচ্চাদের গল্পের বই ভিন গ্রহের দুই বন্ধু। সুষ্ঠু এবং সুন্দর অনুষ্ঠান উদযাপন করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শামীমারা মুনমুন। চট্টগ্রাম সংবাদ। কেডিএস গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় জিডি ইউনিয়ন সহ প্রায় 6টি ইউনিয়নের 25,000 দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জিডি ইউনিয়নের খলিল মিল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমদুল হক, মোহাম্মদ হাশিম চৌধুরী সহ আরও অনেকেই। চট্টগ্রামের দি চিটাগাং ট্রাস্টের 13তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এনায়েত বাজার মহিলা কলেজের আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার প্রায় 80টি অধিক স্কুলে প্রায় 1000 ছাত্রছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিক, মহাসচিব প্রবাল দে, মেধাবৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, সদস্য সচিব প্রসূত চৌধুরী সহ আরও অনেকেই। এবার জানাবো খেলার খবর। খেলার খবরে থাকছে ফুটবল প্রসঙ্গ। সাভারের আমিনবাজার এলাকায় জয়নাল আবেদিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আমির সাহেবের ঈদগাহ মাঠে এই খেলা হয়। এতে অংশ নেয় জীবন এন্টারপ্রাইজ বনাম ইনায়া এন্টারপ্রাইজ। প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমদাদ হোসেন, আমিনবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজউদ্দিন ফালান, আজহারুল ইসলাম অভিসহ আরও অনেকেই। দর্শক, খবর শেষ করব অবসরে যাওয়া মানুষদের শেষ সময়ের খবর দিয়ে। অবসর জীবনের একাকিত্ব, স্বজনদের অবহেলা, জীবনের পাওয়া না পাওয়ার গল্প সমবয়সীদের সাথে মন খুলে করতে চান তারা। তাই গাইবান্ধার সুন্দরগঞ্জে নিরালা চৈতন্য বাজারে গড়ে উঠেছে বেলা শেষের যাত্রী নামে একটি সংগঠন। ছোট্ট একটি টিনের ঘরে বয়স্ক কিছু মানুষ প্রতিদিন সন্ধ্যায় নানা প্রসঙ্গ নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন। গাইবান্ধা থেকে খালিদ হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হেমো।
এসব বন্ধুরা জীবনের পরন্ত বিকেলে ফেলে আসা অতীত জীবনের গল্প করি। এই স্লোগানে গাইবান্ধার সুন্দরগঞ্জে গড়ে উঠেছে সংগঠন বেলা শেষের যাত্রী। ছেলে প্রতিষ্ঠিত হোক বা না হোক, অনেকে প্রতিষ্ঠিত ছেলেপেলের বাবাও এরকম একাকিত্বে ভোগে। রবীন্দ্রনাথের কথাটাকে একটু উল্টিয়ে বলতে চাই যে 60 বুড়োদের মতো জঞ্জাল এই পৃথিবীতে আর কেউ নেই। যে কথাগুলো সাধারণভাবে বলতে পারি না, বাইরের লোকের কাছে বলতে পারি না, ফ্যামিলির লোকের কাছে বলতে পারি না, তো আমাদের বন্ধু বান্ধবগুলোর সঙ্গে এগুলো শেয়ার করি। অনেক সময় আমরা ভালো সমাধানও পাই তাদের কাছ থেকে। সংগঠনটি 5 জন দিয়ে শুরু করলেও এখন 40 জনেরও বেশি সদস্য রয়েছে। বেলা শেষের এই যাত্রা শুরু হয় বিআরডিবির অবসরপ্রাপ্ত উপপরিচালক বিনয় কৃষ্ণ মণ্ডল ও তার কয়েকজন সমবয়সী বন্ধুর হাত ধরে। সংঘবদ্ধ এসব প্রবীণ মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে পথ চলতে চান। পরিবারের লোকজন এখন আমাদের গুরুত্ব দেয় না, এমনকি আমাদের যে নাতি নাতনি আছে তার বাবা মা মানে আমার ছেলে মেয়েরা আমাদের কাছে মানে বুড়োটার সাথে তার ছেলে মেয়ে মিশতে দেয় না। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের কথা। খুব কষ্টে এই কথাটা বললাম। তারপরে তো আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের একটা সঙ্গী সাথীর দরকার, আমাদের মনোভাব ব্যক্ত করার, আলাপ আলোচনা গল্প করার একটা সময় কাটাবার একটা জায়গা দরকার। সেই জন্যই মূলত আমরা এই ক্লাবটা গঠন করেছি। আজকে 4-5 বছর কি তারও বেশি হবে এনাদের সঙ্গে সঙ্গ দিচ্ছি। আপনাদের মাধ্যমে জিনিসটা উপরে তুলে ধরেন, বিশেষ করে কিছু সাহায্য সহযোগিতা যদি ব্যবস্থা করেন তাহলে আমরা আরো ডেভেলপ হব। স্থানীয় জনপ্রতিনিধি জানান সংগঠনের যে কোনো সহযোগিতায় পাশে থাকবেন তিনি। এটা একটি ভালো সংগঠন, আমি সংগঠনের উত্তর উন্নতি কামনা করি। সেই সাথে তারা যদি আমার কাছে চেয়ারম্যান হিসেবে কোনো সহায়তার জন্য আসে, আমার দরজা খোলা আছে, আন্তরিকভাবে আমি তাকে সহায়তা করবো বলে ইনশাল্লাহ আশা রাখি। 2019 সালে সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজারে যাত্রা শুরু করে বেলা শেষের যাত্রী প্রবীণ মানুষদের এই সংগঠনটি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল জাস্টিস লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মৃত্যুবরণ করলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শোক। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো উত্তরার রেস্তোরাঁ আগুন, আহত অবস্থায় 7 জন উদ্ধার। এবং তৃতীয় শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা জাকের, সিরিজ সেরা মাহদি। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।